ষড়যন্ত্র এখনো চলছে। ভোটের অধিকার ফেরানোর তাগিদ তারেক রহমানের। অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের। আওয়ামী লীগকে এখনই নির্বাচনে দেখতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন আইসিটি আইনে রাজনৈতিক দলের বিচারের সুযোগ। 15 বছরে রাজধানীর চেহারা বদলালেও হয়নি পরিকল্পিত নগরায়ন। ধ্বংস জলাধার, অনিরাপদ হয়েছে সড়ক বলছেন বিশিষ্টজনরা। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কারিগরি কারণে 22 শিক্ষার্থীর ভর্তি বাতিল। দুশ্চিন্তায় অভিভাবকরা, তদন্ত কমিটি গঠন। রাজবাড়ীর মুক্ত জলাশয় থেকে বিলুপ্তির পথে দেশি মাছ। অবাধ শিকার বন্ধে জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। রাশিয়ায় প্রথমবার মার্কিন মিসাইল ছুড়ল ইউক্রেন। মস্কোর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য পশ্চিমা বিশ্বের। এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করতে পারেন নাজমুল শান্ত। শঙ্কা আছে মুশফিককে নিয়েও এই সফর কঠিন হবে বলছেন নান্নু। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা বিভাগ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এখনও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের আমাদের এই সেমিনার অনুষ্ঠানে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামোর মেরামতে 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে অংশ নেন দলের ঢাকা বিভাগের নেতাকর্মীরা। কর্মশালা সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 31 দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায় যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণী পেশার মানুষের। 31 দফা যে শুধু 31 দফায় থাকবে, এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো কোনো প্রস্তাবনা আসে, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে 31 দফা। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় না। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জবাব দিতে হবে সবাইকে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। তারেক রহমান অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে। নিজের নামের আগে কোনো বিশেষণ যোগ না করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ ক্ষতিগ্রস্ত খাতগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের উন্নয়ন করার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার দরকার।
এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় কথা বলেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। সুবিধা বঞ্চিত হয়, এখন অধিকার আদায়ে মাঠে নামছে মানুষ। এই ক্লান্তি লগ্নে সবাই এক থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আর নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব। দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য, এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, তাই এই ক্লান্তি লগ্নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। মঙ্গলবার রাত 8:50 রাজধানীর গুলশান বিএনপির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার এবং বর্তমান সরকারের মেয়াদ নিয়ে দেয়া বক্তব্য নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপির জাতীয় কাউন্সিল 31 দফা নিয়ে সারা দেশে সভা, সেমিনার সহ দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে খালেদা জিয়া ও রফিকুল ইসলাম মিয়া ছাড়া স্থায়ী কমিটির বাকি সদস্যরা যোগ দেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে দেখতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে এক আলোচনায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ছাত্র আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে তাদের বিচার করা হবে। রাষ্ট্র সংস্কার পরবর্তী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। আগামীতে অপ্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পক্ষে নয় বলে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না। এমন বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জাতীয় জাদুঘরে আয়োজিত কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর
মাহাদি আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি নেতাকর্মীরা, তাই সেই দলের অপরাধীদের বিচার দাবি করেন তিনি। প্রধান দাবি সবসময় রয়েছে তারা যেন এটার বিচার অবশ্যই সুনিশ্চিত করে। গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়, কোনো সংগঠনের কথা বলা হয়, সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি, যেখানে 422 জন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ছাত্র আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে তাদের বিচার করা হবে। যাদের হাতে রক্ত আছে, যারা এই ফ্যাসিজম এনাবল করেছে, তাদের আগে বিচার হতে হবে। তাহলে আমরা এই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো না। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে তারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত ছাড়া নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলতে পারেন না। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে আইসিটি আইনের খসড়া প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পার করল 100 দিন। এই সময় কতটা জনবান্ধব হতে পেরেছে এই সরকার, এমন কৈফিয়ত দিতেই মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যেই সমস্ত মামলা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু সংস্কারের কাজ চলমান রয়েছে, সেগুলো শেষ করেই নির্বাচন দিবে সরকার। জানান, যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতা থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তিনি যাতে অন্য দেশে চলে না যেতে পারেন সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম। অপরাধী হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য আইসিটি আইন সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। সারা দেশে এখন পর্যন্ত 4500-এর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অযথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাগুলো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রহিত হয়ে যাবে। পদত্যাগ করেছেন দীর্ঘদিন ধরে ছুটিতে থাকা হাইকোর্টের 3 বিচারপতি। মঙ্গলবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পদত্যাগকারী বিচারপতিরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি একেএম জহিরুল হক এবং বিচারপতি কাজী রেজাউল হক। মহামান্য রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকেও তাদেরকে বিরত রাখা হয়েছিল। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যেখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে অনেকটা তাড়াহুড়া করেই 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ। কিন্তু এই চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। মঙ্গলবার এ বিষয়ে এক রিটের শুনানিতে চুক্তির নানা অনিয়মের কথা তুলে ধরেন রিটকারী আইনজীবী। বলেন, এ চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এবং তা চাপিয়ে দেওয়া হয়েছিল। আবেদনে চুক্তি বাতিল চাইলে রুল সহ নির্দেশনা দেন হাইকোর্ট। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। আদানি গ্রুপের সাথে যে সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। শুনানিতে সবার আগে দেশ উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বানও জানান হাইকোর্ট। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে, ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সাথে বৈঠক করে এমন ঘোষণা দিল মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। দিনভর এমন স্লোগানে উত্তাল রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। বিশ্ববিদ্যালয়ে উন্নীতের দাবিতে দ্বিতীয় দিনের এই ক্লোজ ডাউন কর্মসূচি। সোমবার দিনভর সড়ক এবং রেলপথে অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী। মন্ত্রণালয়ের বৈঠকে কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার বারাসাত ব্যারিকেড প্রত্যাহার করে ক্লাস পরীক্ষা বর্জনের ক্লোজ ডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় কলেজের সামনে। পুলিশ একটা আতঙ্কের নাম, আপনারা জানেন। সেই পুলিশ আমাদের ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেমনে ঢুকলো? এটা তো 24-এর আন্দোলন না, এটা যৌক্তিক। এটা আজকে 1997 সাল থেকে চলে আসা আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আবারও অবরোধ কর্মসূচি দেবেন তারা। যতদিন আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় না হয়, যৌক্তিকতার দিক থেকে আমরা থাকবো, তবে ভোগান্তি এড়াতে আমরা রাজপথে থাকছি না। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা এর দাবি যাচাই বাছাই করার জন্য আগামী সপ্তাহে একটি কমিটি করে দেব। তবে এমন আন্দোলনকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিলও করেন তারা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। দর্শক, চট্টগ্রামে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সিআরবি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, কি কারণে এই অভিযান চলছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের সিআরবি এলাকায়, যেখানে আসলে ভোর 5টা থেকে যৌথ বাহিনীর একটি চৌকস দল তারা অভিযান পরিচালনা করছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে মাদক এবং অস্ত্র উদ্ধারে তাদের আজকের এই অভিযান চলছে। ইতিমধ্যে কিছু মাদক উদ্ধারের খবরও পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কি পরিমাণ মাদক উদ্ধার হয়েছে সেটি এখনো পর্যন্ত, যেহেতু এখনো তল্লাশি চলছে, চলমান রয়েছে, সেজন্য পুরোপুরি এখনো পর্যন্ত খবর পাই।
হয়নি। আমরা দেখতে পেয়েছি সিআরবি এলাকায় যেটা বয়লার বস্তি বলে, বয়লার বস্তি সহ সব জায়গায় যে বস্তিগুলো আছে এবং আশপাশের যেই বাড়িঘরগুলো আছে সবগুলোতে কিন্তু তল্লাশি চলছে। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সব মিলিয়ে কিন্তু যেই প্রায় 4 শতাধিক বাড়িঘরে এই তল্লাশি অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, যেখানে আসলে ইতিমধ্যেই মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে। অন্যদিকে আরও বেশ কিছুক্ষণ এই অভিযান চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযানে কি পাওয়া গেছে এবং কি পরিমাণ গ্রেপ্তার আছে বা আটক আছে সেই বিষয়ে তথ্যগুলো আমাদের জানানো হবে বলে জানানো হয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা ভোর থেকে এসে যেটি দেখতে পেয়েছি আসলে যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবির যেই যৌথ বাহিনীর দল রয়েছে, এই যৌথ বাহিনী প্রতিটি ঘরে ঢুকে কিন্তু তল্লাশি চালাচ্ছে। একই সাথে যেই ঘরে ঢুকছে সেই ঘরের সদস্যদেরকে সাথে নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী সদস্যদেরকে সাথে নিয়ে কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়া মেনটেন করে কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশ সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা বলছেন তাদের গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় মাদক এবং অস্ত্র আছে, সেই গোপন সংবাদের ভিত্তিতে এবং তাদের প্রায় যেই জায়গাগুলো আইন শৃঙ্খলা অবনতি হয়, এমন আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে একের পর এক এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার এই ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং এই অভিযানগুলোর মাধ্যমে যাতে চট্টগ্রামকে ঝুঁকিমুক্ত করা যায়, সন্ত্রাস মাদকমুক্ত করা যায়, সেই জন্যই কিন্তু তাদের এই অভিযান বলে জানিয়েছেন। এবং একই সাথে অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারের জন্য আজকের যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযান, এবং এই অভিযান চলমান থাকবে। একই সাথে আমরা দেখতে পেয়েছি চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা ধরে এবং অবৈধ অস্ত্র, গুলি, মাদক উদ্ধারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে। এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গায় চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করছে। আমরা যারা এখানে যারা এই বস্তিতে যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন ভোর 5টা থেকে যেই যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে তারা তখন ঘুমিয়েছিলেন। তখন সেই মুহূর্তে যৌথ বাহিনীর পক্ষ থেকে দরজা খুলতে বলে প্রত্যেকের ঘরের দরজা খুলে বাড়ি ঘরে তাদের বাসস্থানে এই যৌথ বাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এখন পর্যন্ত আসলে কিছু মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে কি পরিমাণ মাদক পাওয়া গেছে বা কোনো অস্ত্র পাওয়া গেছে আছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত। সেটি সমাপ্ত ঘোষণার পর যৌথ বাহিনীর পক্ষ থেকে সম্মেলনের মাধ্যমে এই তল্লাশি অভিযানে কি পাওয়া গেছে, কতজন আটক আছে, সব বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। মেগা প্রজেক্টের নামে গত 15 বছরে রাজধানীর চেহারা অনেকটা বদলালেও হয়নি পরিকল্পিত নগরায়ন। নষ্ট হয়েছে খেলার মাঠ, ধ্বংস হয়েছে জলাধার, দিন দিন সড়কগুলো হয়ে উঠছে অনিরাপদ। নতুন বাংলাদেশে নাগরিকদের নিরাপদ চলাচল সংবিধান দ্বারা সুরক্ষিত করতে হবে। মঙ্গলবার পিআইবিতে ন্যায্য নগর ইশতেহার শীর্ষক আলোচনায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। দখল, দূষণ, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বিশ্বের দ্বিতীয় বসবাস অযোগ্য শহর ঢাকা দিন যতই যাচ্ছে অনিয়ম আর অপরিকল্পনা জনজীবন আরো অসহনীয় করে তুলছে।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সবাই। রাজধানীকে বাসযোগ্য করে তুলতে করণীয় নিয়ে পিআইবি অডিটোরিয়ামে দিনব্যাপী আলোচনা করেন নগর উন্নয়ন, পরিকল্পনা ও পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনরা। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেন, রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য করতে নগর বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। সারা বাংলাদেশে অবাধিত এলাকা পড়ে আছে, সেখানে আমরা আয়োজন করছি না, উন্নয়নের আয়োজন করছি না, আমরা পঞ্চগড়কে ডেভেলপ করতে চাই না, আমরা ঢাকাই বাংলাদেশ। সুতরাং ঢাকাতে বিশাল বিশাল ভবন তৈরি করে মানুষকে আগাতে হবে। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ সহ নিরাপদ সড়ক ও যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। ব্যাটারি চালিত রিকশা এগুলিকে আপনার ধরা হয়েছে, ধরে এগুলিকে নিলামে তোলা হয়েছে। এটা হইতে পারে, ধরেন এটা ধরলাম। প্রাইভেট কার যদি আসলে নগরের আইন ভঙ্গ করে, যেগুলো আমরা ব্যবহার করি, এটার জন্য কি আসলে ধরবে এবং ধরে কি নিলামে তুলবে নাকি আসলে অন্য কিছু করবে? কবি ও দার্শনিক ফরহাদ মাজার বলেন, রাজধানী ঢাকাকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার এখনই সময়। আপনাকে নতুন করে নিজেকে গঠন করবার চিন্তা করতে হবে। যদি আমরা মনে করি আমাদের এই শহরটা প্রাণ প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্য প্রতি মনোযোগী হয়ে শহরটা গড়ে তুলতে হবে, সবতে আমরা এই আর্কিটেকচার তো রাখবো না। আমাদের নতুন নতুন যারা আসবে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অত্যন্ত বুদ্ধিমান তরুণদের আসতেছে আগামী দিনে, যাদের পদধ্বনি শোনা যাচ্ছে। একটি নিরাপদ ও বসবাসযোগ্য নগর নির্মাণে আইনের যথাযথ প্রয়োগের সাথে প্রয়োজন পরিবেশ বান্ধব, সঠিক ও টেকসই পরিকল্পনা। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এক ধরনের রিশাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। রিটকারী জানান, সম্প্রতি সড়কে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা। এতে সড়ক দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। রাজধানী ঢাকার অলিগলি কিংবা প্রধান সড়ক সবখানি যেন ব্যাটারি চালিত রিকশার দাপট। এতে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, পাশাপাশি সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ সংকট। এসব দিক বিবেচনায় বিগত সরকারের সময় কয়েকবার রুল ও নির্দেশনা দিয়েও বন্ধ করা যায়নি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার দাপট। এই রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও হাসিনা সরকার তা বন্ধ করতে দেয়নি। কিন্তু সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করায় এবার রিট করেন রিকশা মালিকরা। শুনানি নিয়ে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। ব্যাটারি চালিত রিকশা যেভাবে মহানগরের মূল সড়কগুলোতে চলাচল করছে, এটি জনজীবন বিপন্ন করছে এবং তারা খুব দ্রুত গতিতে এই রিকশাগুলো চালাচ্ছে। মহামান্য হাইকোর্ট বিষয়টি শুনে রুল দিয়েছেন এবং বিবাদীগণকে নির্দেশনা দিয়েছেন যে 3 কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। বলেন, এখন সময় এসেছে সচেতনতার, আর তা না হলে জীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিদ্যুৎ সংকট আরো বাড়বে। এমনিতেই বিদ্যুতের আমাদের সংকট রয়েছে, এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে, এই বিষয়গুলো আমরা কোর্টকে আমাদের সাবমিশনে ছিল। রাজধানীর প্রায় সর্বোচ্চ ব্যাটারি চালিত রিকশার চলাচল রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব যানবাহনের দৌরাত্ম্য। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাত সংস্কার দুর্নীতি বন্ধ করা আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খরচ হচ্ছে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। 1.5 দশকের অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে দেশের আর্থিক খাত। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে অনাস্থা, পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানালেন, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আর্থিক খাতের সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। বলেন, সংস্কার করা হবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও। কোনো ব্যাংক বন্ধ না করার পক্ষেও অবস্থান তার। আইনের রিফর্ম করে চলবে না যে এফআইডিতে বেরিয়ে চলে গেলাম,
সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং এটা ঠিক করতে হবে। দুর্বল কোম্পানির তালিকাভুক্তি করা আর কারসাজিতে যে অস্থিরতা পুঁজিবাজারে সেটি সমাধানে নানা উদ্যোগের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি বিমা খাতের কোম্পানিগুলোর অনিয়মের বিষয়েও কাজ করবে সরকার। আমরা যখন বাজারটাকে ক্যাপিটাল মার্কেট অনেক অনিয়ম আছে, এই যে ক্যাপিটাল 20 কোটি ফাইন করা কিসের জন্য, সেই 21-22 তারিখে অনিয়ম ধরা পড়েছে। আর্থিক খাতের দীর্ঘদিনের যে ক্ষত সেটি ছড়িয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও। ফলে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর সিস্টেম অটোমেশন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। রাজধানীর 8 দিন হাসপাতালের এনআইসিইউ থেকে বাচ্চা পরিবর্তনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে হাসপাতালটিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এনআইসিইউতে থাকা 3 শিশুর মায়ের নাম এক হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ভর্তি হওয়া এক শিশুর বাবা বলেন, তার 2 দিন বয়সী ছেলেকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে তিনি দেখতে পান এই শিশু তার নয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালে একই মায়ের নামে থাকা আরও 2 শিশুর পরিচয়ে জটিলতা দেখা দেয়। এই ঘটনায় রমনা থানার পুলিশ এসে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পরামর্শ দেন। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আসার পরে বুঝতে পারছি যে আমাকে ভুল বাচ্চা দিয়ে দিয়েছে। আমার বাচ্চা আসলে চেহারার সাথে মিলে না এবং নাভিটার সাথেও মিলে না। এটাই। এখন যে বাচ্চা দিতে যাচ্ছে সেই বাচ্চা কার? এটাও তো আমার বাচ্চার সাথে চেহারা মিলে না। ওনারা বলতেছে কালকে ডিএনএ টেস্ট বা ব্লাড টেস্ট করান, তারপর দেখেন আপনার কিনা। আমি বলছি যে পুলিশ আসার পরে বলছে, আমি বলছি যে আমার ফুফু আছে, উনি সব কিছু বাচ্চারা তদারকি করছে। আমারও ব্রেন ঠিক নেই, তখন আমার ফুফু যদি বলে এই বাচ্চাটাই, তখন আমি এটাই নিয়ে নেব। চট্টগ্রামের আগ্রাবাদের বেপারী পাড়ায় আগুনে পুড়ে গেছে 5টি বসতঘর। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে এ ঘটনা ঘটে। সেমি পাকা ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মকর্তারা জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা তাদের। রাজবাড়ীর বিভিন্ন মুক্ত জলাশয় থেকে হারাতে বসেছে দেশীয় প্রজাতির অনেক মাছ। খাল, বিল, নদীতে চায়না দুয়ারি, অবৈধ কারেন্ট জাল, নদ নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির মাছ। আর বাজারে যেসব দেশীয় মাছ পাওয়া যায় সেগুলোর দামও চড়া। দেশীয় মাছ রক্ষায় জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদটি যেন এখন বন্দি কেবল সাদা পৃষ্ঠার কালো অক্ষরে। বাস্তবতা এখন অনেকটাই ভিন্ন। বাঙালির পাতে বাতাসি, রয়না, গুতুম, পাবদা, শোল, গজার, মলা, ঢেলা এমন নানা দেশীয় মাছের দেখা মিলত একসময়। কিন্তু বর্তমানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল, নদীতে অবৈধ বাঁধ দেয়া সহ জলাশয় সেচে মাছ ধরায় এসব মাছ এখন হারাতে বসেছে। মাছটা মারি ফেলা হলো চায়না জালে, সেই কারণে হলো মনে করেন মাছের উৎপাদন হলো একটু কম। চায়না জালে একবার ছোট থেকে বড় তোমার ধরে, ওটা মানে একবার বেতন তোমার শেষ হয়ে যায়। দেশি মাছ এর ভিতর গুতুম, রয়না, অনেক ধরনের মাছই নাই। এসব জাল তো বটেই, জনবল সংকটকে দুষছে জেলা মৎস্য বিভাগ। আমাদের মৎস্য ডিপার্টমেন্টের রাজবাড়িতে 64 জনের ভিতরে মাত্র 19 জন বা 20 জন কর্মরত আছে, বাকি পদগুলো কিন্তু শূন্য। মৎস্য ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কিন্তু এখনো এই ক্ষেত্রে প্রশাসনিক জরিমানা বলেন বা জেল দেওয়া বলেন, এই ধরনের কোনো ম্যাজিস্ট্রেসি নেই। এই চায়না দুয়ারি জাল ধরার পরে বা যে ব্যক্তির জাল আমরা বিনষ্ট করতে পারি, কিন্তু এই চায়না দুয়ারি জাল যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কিন্তু আমরা নিতে পারি না। মুক্ত জলাশয়ের মাছ রক্ষায় তৎপর জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের এই দেশীয় যে
ঐতিহ্য আছে, মাছে ভাতে বাঙালির সেই ঐতিহ্যের একটা অংশ। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নিলে মুক্ত জলাশয়ের মাছ রক্ষা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করেও আবার তাদের ভর্তি বাতিল করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সেই সাথে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটায় 22 জন শিক্ষার্থী ভর্তি ক্লাস শুরু করে দিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করেও এই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগে ভর্তি হয়েছিলেন। কোটার যে লিস্টটা দিল সেখানে আমরা তার মধ্যে 22 জন আমরা আছি। এখন 22 জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটি আসছে, আমরা অনেকে মাইগ্রেশন অফ করে দিচ্ছি। অনেকের হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছে, আবার অনেকের হচ্ছে যে সাবজেক্ট নাই। স্যাররা কোনো ডকুমেন্টস দেন না। আমি বলছি যে স্যার আমাদের তো ব্যাংক পেমেন্ট দেওয়া হয় নাই, এটা কখন দিবেন? পরে বলতেছে এটা সমস্যা নাই, তোমাদের ভর্তি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমরা যাও। 27 তারিখে এখানে এসে ভর্তি হয়েছি এবং 11 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ক্লাস পরীক্ষা চলা অবস্থায় মোবাইলে SMS দিয়ে এসব শিক্ষার্থীদের জানানো হয় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। আর কোথাও ভাইবা দিন, আবার তো অন্য ভার্সিটিতে যাবেন, তাহলে কি আমরা ভর্তি কি বাতিল? তখন উনি বলতেছি না ভর্তি বাতিল না, মানে অনিশ্চয়তা একটা আশা দেখাচ্ছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এটা ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না তোমার ভর্তি বাতিল। এই সমস্যাটার জন্য অনেক ছাত্র তাদের পূর্বের ভার্সিটি হোক, ন্যাশনাল হোক, সেগুলো ছেড়ে চলে আসছে। এখন তাদের শেষ সম্বলটা এখানেই। এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না, তাহলে আমি কেন ওরা দায় নেবে? এর দায় কেন ওরা ভুগবে? বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এমন তামাশা বন্ধ করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড নদী রক্ষা বাঁধের 100 মিটার অংশ ধসে পড়েছে। এছাড়াও নদী ভাঙনে শিকার হয়েছে পাইনপাড়া আহমদ মাঝিকান্দি এলাকার মফিজুল উলুম জামে মসজিদটিও। কারণ হিসেবে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনকেই দোষছেন স্থানীয়রা। এতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন তারা। আর ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু থেকে অদূরেই নাওডুবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকা। গত 3 নভেম্বর হঠাৎ ধস শুরু হয় এই এলাকার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড নদী রক্ষা বাঁধে। 16 নভেম্বর বিকেল পর্যন্ত বাঁধটির প্রায় 100 মিটার ধসে পড়ে নদীতে। এছাড়া আশেপাশের বিরাট অংশে ফাটল দেখা দিয়েছে। একটি মসজিদও চলে গেছে নদীতে। দ্রুত ধসে যাওয়া বাঁধ সংস্কার না করলে বিলীন হবে অন্তত 5 শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বর্ষাটা পার হয়ে গেল হঠাৎ কইরা, কাঁড়াল নাই, সুত নাই, কিছু নেই। এর মধ্যে একদিন রাত্রবেলা শুরু করছে ভাঙ্গা। সরকার সুন্দর করে না করে দেয়, থাকার না, থাকার কোনো শক্তি নেই। এইটা যদি এখন ফিক্সড যদি না করা হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আমাদের এলাকার ক্যান্টনমেন্ট প্লাস পদ্মা সেতুর যে মূল প্রকল্প সেটা হয়তো আগামী বর্ষাতে ভাঙার একটা চান্স আছে। ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনের পর দ্রুত জিওব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব। 2010-11 অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝারিঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এতে ব্যয় হয় 110 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই?
তাহলে তো স্বাগত একবার নিউজ 24 সংবাদে। 3 কেজি আলু বিক্রি হবে 40 টাকায়। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দামে লাগাম টানতে কাজ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্য তেল, মসুর ডাল ও চালের পাশাপাশি সংস্থাটির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলু। শুধুমাত্র রাজধানীর সাধারণ ভোক্তাদের মাঝে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রি করা হবে। আজ সকালে কারণ বাজারে টিসিবি ভবনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো রুশ অভ্যন্তরে হামলার জন্য মঙ্গলবার মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার ব্র্যান্স্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। এই ঘটনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের জানান, পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে চায়। যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে মস্কো, আর শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার এই ধরনের প্রতিক্রিয়া দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করে যুক্তরাষ্ট্র। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সড়ক হোক নিরাপদ। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-20 সিরিজও মিস করতে পারেন নাজমুল শান্ত। শঙ্কা আছে মুশফিককে নিয়েও। দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া এই সফরে আরও কঠিন হবে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ওয়ানডেতে সাকিব ফিরলে দলের শক্তি বাড়বে বিশ্বাস তার। টেস্টে ভালো করতে টপ অর্ডারে রানে ফেরা জরুরি বলে জানান নান্নু। সতীর্থরা যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন দ্বীপপুঞ্জে, তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে চোট থেকে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন নাজমুল শান্ত। আক্ষেপে পড়েছেন দলের সাথে থাকতে না পারার। শঙ্কা আছে ওয়ানডে ও টি-20 নিয়েও। মুশফিকও ভুগছেন চোট সমস্যায়। টেস্টের পর ওয়ানডেতেও অনিশ্চিত। এমনিতেই ব্যাটিংয়ে বাজে অবস্থা, তার মধ্যে শান্ত মুশির না থাকা চিন্তা বাড়িয়েছে। ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য, এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরে যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম। আবুধাবি টি-10 নিয়ে ব্যস্ত সাকিব, জোর প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামতে। নির্বাচকরা নজর রাখছেন তার পারফরমেন্সে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সাকিব ফিরলে দলের শক্তি বাড়বে। গ্রেট প্লেয়ার সাথে থাকা এক্সপিরিয়েন্সে কিন্তু বিরাট। তো খেলা নিয়ে এটা সবসময় টিমে থাকলে অন্যান্য ইয়াং প্লেয়ার যারা আছে এদের জন্য কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে ড্রেসিং রুম শেয়ার করা। তো সেই হিসাবে সিলেক্টরে যদি মনে করে যে এটা অ্যাভেলেবেল সিরিজগুলিতে পাবে, যদি খেলতে পারে তাহলে এটা তো অবশ্যই ভালো হবে। এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। মূল লক্ষ্য বিপিএল। জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা তা যদি কিন্তুর উপর নির্ভর করছে। পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার,
তো সেই সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। ওয়েস্ট ইন্ডিজের টেস্টে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের পরিকল্পনা ও পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ নান্নুর। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। 2034 সালের ফুটবল বিশ্বকাপের নতুন স্টেডিয়ামের নকশা এবং নির্মাণ পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রথমবারের মতো দেশটি দায়িত্ব পেয়েছে বিশ্বকাপ আয়োজনের। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতির কাজও। কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 92,000 দর্শকের, 2034 সালের বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে এই ভেন্যুতেই। সম্প্রতি সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় একটি কম্পিউটার জেনারেটেড ভিডিও প্রকাশ করেছে, যেখানে স্টেডিয়ামের প্রথম চিত্র তুলে ধরা হয়। সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল আজিজ পার্ক প্রকল্পের অংশ হিসেবে স্টেডিয়ামটি নির্মাণ হবে। 2029 সালের মধ্যে সম্পূর্ণভাবে স্টেডিয়ামটি প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2034 সালে বিশ্বকাপে 48টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ সুগম করতে বেশ আগ্রহী। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।